আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে নলেজ স্কুল ভিডিও ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। আজকে আপনাদের সাথে আলোচনা করব দ্বিপদী বিস্তৃতি নিয়ে। সূত্রের সাহায্যে কিভাবে বিস্তৃত করা যায় তা নিয়ে আলোচনা করব। এর আগে আমি শিখিয়েছিলাম প্যাসকেলের ত্রিভুজের সাহায্যে কিভাবে দ্বিপদ বিশিষ্ট রাশিকে তার ঘাত অনুসারে বিস্তৃত করা যায়। আজকে দেখাবো দ্বিপদী উপপাদ্যের সাহায্যে, অথবা বলতে পারেন দ্বিপদী সূত্রের সাহায্যে। তবে দুটি আলোচনা করব। এর আগে যে আলোচনা করা হয়েছে সেই ভিডিওগুলো দেখে নেবেন এবং আজকের যে আলোচনা করা হবে সেটি দেখে নেন, তাহলে দেখবেন যেটি সহজ মনে হবে সেটি দিয়ে আপনি সমাধান করবেন। আবার অনেক ক্ষেত্রে যখন বলেই দিবে যে দ্বিপদী সূত্রের সাহায্যে বা উপপাদ্যের সাহায্যে করো, তখন এই সূত্র ব্যবহার করে করতে হবে। অথবা যদি বলে প্যাসকেলের ত্রিভুজের সাহায্যে বিস্তৃত করো, তখন প্যাসকেলের ত্রিভুজের সাহায্যে তার বিস্তৃত নির্ণয় করতে হবে। আর যদি কোনো কিছুই না বলে, তাহলে দুটির মধ্যে যেটি আপনার কাছে সবচেয়ে সুবিধাজনক সেটি ব্যবহার করেই সমাধান করবেন। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। তো আমি এখানে একটি প্রশ্ন লিখেছি যে দ্বিপদী উপপাদ্যের সাহায্যে বিস্তৃত করো 1 + 3x⁵। আমি এটি কিন্তু প্যাসকেলের ত্রিভুজের সাহায্যেও বিস্তৃতি নির্ণয় করে দেখিয়েছিলাম। তো দ্বিপদী উপপাদ্যের আমার কাছে তুলনামূলকভাবে দ্বিপদী উপপাদ্যের সাহায্যে বিস্তৃত নির্ণয় করা খুবই সহজ, কেননা এটা সংক্ষিপ্তভাবে তাড়াতাড়ি করা যায়। তো এটা একদম মূল বিষয় থেকে আমি আজকে আলোচনা করব যে এই সূত্রটি আসলে কিভাবে করলে, কিভাবে সূত্রটি আয়ত্ত করলে সবচেয়ে ভালোভাবে বোঝা যাবে সেটি আমি দেখিয়ে দেব। তো চলুন শুরু করা যাক। তাহলে এটা সমাধান কিভাবে হবে, প্রথমে আমরা সূত্রটা একটু দেখে নিই যে সূত্রটা কিভাবে হবে। আমি এ এবং বি অত্যন্ত পরিচিত দুটি বর্ণ, সেটি দিয়ে এই সূত্রটির ব্যাখ্যা দেব। তাহলে মনে করি এ এবং বি দ্বিপদ বিশিষ্ট উপপাদ্য। এখানে এর পাওয়ার হচ্ছে এন, তাহলে এ প্লাস বি দিয়ে পাওয়ার হচ্ছে এন। এখানে 4, 5, 3, 6, 9 যতই থাকুক না কেন, এতে কোনো প্রবলেম নেই। সুতরাং আমরা এখানে পাওয়ার ধরেছি এন। তাহলে এই সূত্রটার কিভাবে হবে এটাকে আমি এখন দেখিয়ে দেব। তো এটা কিন্তু মনে রাখতে হবে, অর্থাৎ মুখস্থ রাখতে হবে। তাহলে প্রথমে হবে এন সি 0, তারপর হচ্ছে প্রথম পদটা হবে এই পাওয়ার আর এই পাওয়ার থেকে বিয়োগ করতে হবে, অর্থাৎ এন বিয়োগ 0। এর সাথে ইন্টু আকারে থাকবে বির পাওয়ার হবে হচ্ছে এই কম, অর্থাৎ 0। এখানে যেই পাওয়ারটি বিয়োগ হবে সেটি হবে বি এর পাওয়ার। তাহলে এই প্রথম একটা জিনিস আয়ত্ত করতে পারলেই পুরো সূত্রটা শেখা আর কোনো বিষয় নয়। আমি আবারও বলছি যে এই প্রথম যে আমি একটি পদ লিখেছি, অর্থাৎ এটি মুখস্থ করে রাখলেই পুরো সূত্রটা শেখা, জানা এবং স্মরণ রাখা খুবই সহজ হবে। তাহলে আমাদের মনে রাখতে হবে যে এন সি 0, তারপরে প্রথম যে পদটি থাকবে এর পাওয়ার হবে এই সর্বোচ্চ পাওয়ার থেকে এটা বিয়োগ, অর্থাৎ 0 বিয়োগ এখানে এন, আর এখানে হবে 0, সবসময় 0 হবে। আর এখানে এন, এখানে 5, 4, 3, 6 যেটা থাকবে এনের জায়গায় সেটি বসবে, আর নিচে সবসময় 0 থেকে উপর দিকে চলে যাবে। আর এরপরে হচ্ছে কি প্রথম পদের পাওয়ার, এই দুইটা পাওয়ারের বিয়োগফল, অর্থাৎ সর্বোচ্চ থেকে এটা বিয়োগ। এরপরে দ্বিতীয় পদ এর সাথে ইন্টু আকারে থাকবে, অর্থাৎ গুণ আকারে থাকবে বি, অর্থাৎ এখানে যেটি থাকবে এখানে বি এর পাওয়ারও তাই হবে। এইভাবে সামনের দিকে এগিয়ে যেতে হবে। তাহলে আমরা এই একটি লাইন শিখলেই পরবর্তীগুলো কিন্তু সহজ। দেখুন তাহলে এন সি, এখানে 0 জায়গায় হবে 1, আর এ অর্থাৎ প্রথম পদের জায়গায় এখানে দেখুন n-1 ছিল, এখানে হবে n-1। এখানে 0 ছিল, এখানে 1 হলো, অর্থাৎ এখানে যেটি থাকবে সেটি বিয়োগ হবে। আর তারপর হচ্ছে কি বি এর জায়গায় কি হবে এখানে যেটি, অর্থাৎ 1, তাহলে এটা হবে 1। এইভাবে চলে যাবে 1 সি 2 এ পাওয়ার n-2, তারপর হচ্ছে বির পর এখানে 2, তাহলে এখানে হবে 2। এইভাবে যেতেই থাকবে। এইভাবে সূত্রটি মুখস্থ রাখতে হবে, এইভাবে সামনের দিকে এগিয়ে যেতেই হবে। বেশিরভাগ ক্ষেত্রে 5, 6 এরকম পাওয়ার দেয়, অথবা বলে দেয় 4র্থ পদ পর্যন্ত নির্ণয় করে, তখন আপনারা শুধু 4টি পদ পর্যন্ত নির্ণয় করে দেখিয়ে দেবেন। তো এই সূত্রটা এইভাবে যদি মনে রাখেন তাহলে আর কোনো দিনও ভুল হবে না ইনশাল্লাহ। আমি এবার এক্সাম্পল সহকারে সেটির ব্যাখ্যা দেব। তো যে প্রশ্নটি আমি এখানে লিখেছি তার সমাধান করে সেটি দেখিয়ে দিই। আমি লিখেছি যে এটা, অর্থাৎ সমাধান লিখব আমরা। তাহলে আমরা কি লিখব, দ্বিপদী উপপাদ্যের সাহায্যে পাই। তাহলে দ্বিপদী উপপাদ্যের সাহায্যে
তাহলে আমাদের যেটি দেওয়া আছে সেটি লিখে নেব 1 + 3x⁵ আমি এবার সূত্র অনুযায়ী বসাবো। এখানে আরও একটি কথা বলে রাখি, আমি এখানে কিন্তু NC0 লিখেছিলাম, NC0, তারপরে NC1। অনেক ক্ষেত্রে কিন্তু NC এর জায়গায় অনেক লেখক বা বইয়ে দেওয়া আছে যে N0, অর্থাৎ প্রথম বন্ধনী দিয়ে উপরে N, নিচে 0, অথবা N1 এইভাবে লেখা আছে। এই NC0 আর এই যেটি একই, এর মধ্যে কোনো তফাৎ নেই, তবে যেভাবে লেখে, তবে NC0 এইভাবে লিখলেই সুবিধা হয়। তাহলে এবার আমরা সূত্র অনুযায়ী বসাবো। সূত্র মনে আছে তো? হ্যাঁ, প্রথমটা মনে রাখলেই কিন্তু বাকিগুলো এমনি এমনি হয়ে যাবে। তাহলে প্রথমটা কি ছিল? NC0, এর জায়গায় কত আছে? 5, তারপর হচ্ছে C, এরপর হচ্ছে 0, এরপর হচ্ছে প্রথম পদ এখানে আছে 1 এর পাওয়ার হবে কত? এই দুটির বিয়োগ, অর্থাৎ 5 থেকে 0 বিয়োগ, তাহলে 5 বিয়োগ 0। এরপরে হবে দ্বিতীয় পদ কত আছে? 3x, এখানে যেই পাওয়ারটি আছে এখানে হবে সেই পাওয়ার। ঠিক আছে, এইভাবে চলতে থাকবে। 5C 1, তাহলে তারপরে প্রথম পদ আছে 1, তাহলে 5 - 1, তারপর হচ্ছে 3x এর পাওয়ার হবে 1, তারপরে হচ্ছে 5C 2, 1 এর পাওয়ার হবে 5 - 2, 3x এর পাওয়ার হবে এই যেখানে যেটি 2। এরপর হচ্ছে 5C 3, 1 এর পাওয়ার হবে 5 - 3, এরপরে 3x এর পাওয়ার হবে 3। এরপরে হবে 5C 3 পর্যন্ত আছে, এবার হবে 5C 4, তারপরে 1 এর পাওয়ার হবে 5 - 4, তারপর হচ্ছে 3x, এরপরে হবে কত? এখানে 4, এখানে হবে 4, প্লাস 5C 5, তারপরে 1, 5 - 5, 3x পাওয়ার এখানে 5, এখানে হবে 5। তো আমাদের কিন্তু 5 পর্যন্ত অলরেডি পেয়ে গেছি। ঠিক আছে, এবার আরও একটু কনফিউশন দূর করার জন্য আমি বলছিলাম যেখানে যত পাওয়ার থাকবে তার চেয়ে একটি পদ বেশি হবে। এখানে একটি পদ, 2টি, 3টি, 4টি, 5টি, 6টি পদ কিন্তু আমাদের হয়ে গেছে। অনেক সময় 4টি পদ পর্যন্ত নির্ণয় করতে বলে, সেক্ষেত্রে আপনার 4টি পদ পর্যন্ত নির্ণয় করলেই হবে। আর যদি না জিজ্ঞেস করে তাহলে যেই কয়টি দেওয়া আছে সেই কয়টি পর্যন্ত যেতে হবে, অর্থাৎ এখানে যে পাওয়ারটি আছে নিচেও সেই পাওয়ারটি পর্যন্ত চলে আসবে। এবার আমরা ক্যালকুলেশন করব। এবার এখানে আরও একটি কথা বলে রাখি, আমি এখানে কিন্তু 1 লিখেছি, বইয়ের মধ্যে হয়তো বা 1 লেখা নেই, কারণ 1 এর পাওয়ার যতই হোক না কেন তার মান 1ই হয়। 1 এর পাওয়ার যেটাই হবে 1ই হয়, আর 1 দ্বারা কোনো কিছুকে গুণ করলে সবসময় সেটি হয়। তাহলে আমরা এবার পরের লাইনে চলে যাব। তাহলে ক্যালকুলেশন করে নেই এই পর্যন্ত। তাহলে 5C0 যদি ক্যালকুলেটরের সাহায্যে করতে চাও, সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করতে হবে, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু সরাসরি এর মান পাওয়া যায়। 5C0 এটা পাওয়ার জন্য প্রথমে 5 লিখতে হবে, তারপরে C পাওয়ার জন্য শিফট চাপ দিয়ে, এখন আমার কাছে ক্যালকুলেটর নেই যার কারণে দেখাতে পারতেছি না, শিফট, এরপরে হবে কি? শিফট চাপ দিতে হবে, 5, তারপরে শিফট। এরপরে হচ্ছে ভাগ চিহ্ন অথবা গুণ চিহ্ন, আমার এই দুটির মধ্যে একটু কনফিউশন লাগতেছে। ভাগ চিহ্ন অথবা গুণ চিহ্নের নিচে C লেখা আছে, এখানে যেহেতু C, তাহলে যেটি ভাগ বা গুণ চিহ্নের নিচে যেটি C লেখা আছে ওইটা চাপ দিতে হবে। যদি ভাগের ক্ষেত্রে অথবা গুণের ক্ষেত্রে যে কোনো, হয়তো ভাগের ক্ষেত্রে আছে, তাহলে প্রথমে 5, তারপরে শিফট, তারপরে ভাগ চিহ্ন, অর্থাৎ শিফটের পরে ভাগ চিহ্ন চাপ দিলে এখানে C থাকুক বা P থাকুক সেটি উঠবে। যদি C থাকে তাহলে সির যে বাটন বা ওইটা আছে সেটা প্রেস করতে হবে। তাহলে আমি ধরে নিলাম ভাগ চিহ্ন আছে, বা গুণ চিহ্ন থাকতে পারে, আমার এখন খেয়াল নেই। তারপরে এখানে যে সংখ্যাটি থাকবে সেই সংখ্যা, এইভাবে 5 শিফট, তারপর ভাগ বা গুণ চিহ্নটা চাপ দেওয়ার পরে 0 চাপ দিলে এটার কি মান এটা কিন্তু অটোমেটিক্যালি চলে আসবে। ঠিক আছে, তাহলে এটার মান হচ্ছে 1। তারপর 1 এর পাওয়ার যতই হোক না কেন সেটা 1ই হবে, আর কোনো কিছুর পাওয়ার 0 হলে সেটা 1 হয়ে যায়। তারপরে হচ্ছে পরেরটা, এবার আমরা যাব এই পদে। তাহলে 5C1 এটাকে যদি ক্যালকুলেটর না থাকে এইভাবে করা যায় যে, অর্থাৎ উপরে যে পাওয়ারটি রয়েছে আর নিচে যেই কয়টি সংখ্যা আছে, অর্থাৎ 5, নিচে হচ্ছে 1,
5C0 এখানে 0 হলে সবসময় এটার মান 1 হয়, হ্যাঁ, যখনই হবে এটার সমান 1। আর 5C1 এটাকে হিসাব করার জন্য এইভাবে করা যায় যে উপরে যে সংখ্যাটি রয়েছে সেটি লিখতে হবে, এখানে নিচে কত পর্যন্ত আছে 1 লিখতে হবে। এখানে একটি সংখ্যার কারণে উপরে শুধু 5 লিখলাম, কারণ এখানে 1 রয়েছে, এই যে 1 টাইম লিখবো, উপরেরটা 1 টাইম আর নিচেরটা 1। পরেরটা আমি দেখিয়ে দিই তাহলে বুঝে যাবেন। এরপর 1 এর পাওয়ার যাই হোক না কেন সেটার মান 1 হবে। এরপর 3x এর পাওয়ার যাই হোক 1 যেহেতু পাওয়ার তাহলে 3xই হবে। এরপর এটা চলে যাব আমরা 5C2, আমি এই যে এখানে কিন্তু দেখিয়ে দিয়েছি, তাহলে 5 এবার 2 টাইম যাবে, যেহেতু এটা 2 লেখা আছে, এটা 2 টাইম মানে 2 দুইবার যাবে, 5 4, এবার আস্তে আস্তে ছোটোর দিকে যাবে, তাহলে 2, আর এটা যাবে হচ্ছে ছোট থেকে 2 পর্যন্ত, তাহলে 1 গুণন 2, এখানে ইনটু দিয়ে লিখলে ভালো হয়, ইনটু। তো 1 এর পাওয়ার যাই হোক না কেন 1, তারপরে 3x এর পাওয়ার 3 এর উপর স্কোয়ার করলে হবে 9, x এর উপর স্কোয়ার করলে হবে x স্কোয়ার। পরেরটা তাহলে 5, এটা 3 টাইম আছে, 3 বার যাবে, অর্থাৎ 5 4 3, আর নিচেটা হলো 3 পর্যন্ত যাবে, 1 2 3। 1 এর পাওয়ার যাই হোক না কেন 1, আর 3x এর উপরে পাওয়ার হচ্ছে 3, তাহলে 3কে পাওয়ার কিউব করলে হবে 27, আর x এ কিউব করলে হবে x কিউব। এবার আমরা এই পদে চলে আসব, তাহলে 5C4, তাহলে 5 4 3 2, 5 4 3 2, অর্থাৎ এখানে 4 আছে, এই জন্য 4 টাইম চলে আসলো। এবার হচ্ছে 4, এবার এটা যাবে 4 পর্যন্ত, 1 2 3 4। আমরা 1 এর পাওয়ার যেটাই হোক না কেন সেটা 1 হয়ে যাবে। এবার 3x, 3 এর উপর পাওয়ার আছে 4, তার মানে হবে এটা 81, x এর উপর পাওয়ার 4, x টু দি পাওয়ার 4। 5C5, তাহলে এটা কিন্তু উপরেও যতটি হবে নিচেও ততটি হবে, অর্থাৎ 5C1 এটা হবে 1। 1 এর পাওয়ার যতই হোক না কেন সেটা 1 হবে, আর এখানে 3 এর পাওয়ার 5, অর্থাৎ 5টা 3 গুণ করলে হবে 243। এরপর হচ্ছে x পাওয়ার 5। এবার আমরা হিসাব করে লিখে নিব, তাহলে 1 1 এটা হবে 1, তাহলে এটা 5 আর 3 গুণ করলে হবে 15x প্লাস এটা 2 দিয়ে এটাকে কাটা যায়, 5 দুগুণে 10, 9 10 90, x স্কোয়ার প্লাস এটা 3 3 কাটা, 2 দিয়ে এটাকে কাটা যায়, 2 দুগুণে 4, 5 দুগুণে 10, 10 দ্বারা 270কে গুণ করলে হবে 27কে গুণ করলে হবে 270 x কিউব। এরপরে হচ্ছে 4 4 কাটা, 2 2 কাটা, 3 3 কাটা, অর্থাৎ 5 দ্বারা এটাকে গুণ করলে হবে 5 একে 5 আর 8 গুণ করলে হবে 40 x পাওয়ার 4। এরপরে হচ্ছে 2, অর্থাৎ 243 x পাওয়ার 5। এই ছিল দ্বিপদী উপপাদ্যের সাহায্যে বিস্তৃতি নির্ণয় করা। আমি আরও একটি উদাহরণে আরও সুন্দরভাবে ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করব, সেই ক্ষেত্রে থাকবে মাইনাসযুক্ত এবং ভগ্নাংশযুক্ত দ্বিপদী বিস্তৃতি কীভাবে এই উপপাদ্যের সাহায্যে নির্ণয় করা যায় তা। তো আজকে পর্যন্তই, ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।